গল্পের কথক আর তার বন্ধু কর্মসূত্রে গিয়ে পৌঁছালেন পোকোনোজে। সেখানে একাধিক তারকার সমাহার, ঝলমলে আলো, প্রচুর খাওয়া দাওয়া, মদ্যপান, গান বাজনা, নাচ, সব মিলিয়ে একেবারে অনুষ্ঠান জমজমাট। কিন্তু তার মধ্যেই ঘটল এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ এক প্রকাণ্ড চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন প্রখ্যাত চিত্রশিল্পী লিও। ডক্টর শ পালস দেখে বললেন তিনি মৃত। যথারীতি সবাই চিন্তিত ছিল, কিন্তু তার মধ্যেই ঘটল আরও এক বিপদ। অ্যান্ডি সিমসের সেক্রেটারি ক্রিস বেমালুম উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলো। খুনি এইখানে উপস্থিত চরিত্রদের মধ্যেই কেউ বা কারা, জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। নমস্কার বন্ধুরা, গপ্পসপ্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাবো রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার গল্প বিভীষিকার দুটো দিন গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। রচনায় অনন্যা দাস, গল্প পাঠে মৌমিতা, হ্যারির চরিত্রে মিমো, অন্যান্য চরিত্রে বুবাই, নীল, অভিজিৎ, সৌরভ, কৌশিক ও খুশি। সাউন্ড এডিটিংয়ে মৌমিতা, প্রচ্ছদে বুবাই। সমগ্র পরিচালনায় মিহান্স প্রোডাকশন হাউস। গল্পটি 100% অনুভব করতে শ্রোতা বন্ধুদের হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প বিভীষিকার দুটো দিন। বেশি দূরে যেতে হলো না। দুটো ঘর পরেই পাওয়া গেল ক্রিসের মৃতদেহ। কেউ একটা লম্বা ছুরি ঢুকিয়ে দিয়েছে তার বুকে পাঁজরে। বিকি দেখে ও মাই গড বলে লাফিয়ে কয়েক হাত পিছিয়ে গেল। হ্যারি বলল, আমাদের এখান থেকে সরে যাওয়াই ভালো, আর তো কিছু করা যাবে না। ক্রিস মৃত বোঝাই যাচ্ছে, পুলিশের জন্য বাকিটা ছেড়ে দেওয়াই ভালো। আমরা শুধু শুধু ক্রাইম সিনটাকে নষ্ট করব। আমাদের রান্নাঘরের একটা ছুরি বলে মনে হচ্ছে, ওইভাবে মারতে কি খুব শক্তির প্রয়োজন হয়? হ্যারি মাথা নাড়ল। আমরা ওয়েস্ট উইং থেকে বেরিয়ে এসে সরু হলওয়েতে চলে এসেছি আবার। হ্যারি বলে চলল, না, খুব একটা বেশি শক্তি লাগে না যদি কোথায় ঢোকাতে হবে সেই জ্ঞান থাকে। মানে কিভাবে কোন অ্যাঙ্গেলে ছুরিটা ঢোকাতে হবে তা জানা থাকে, তাহলে কোনো মহিলাও অনায়াসেই একজন শক্তিশালী পুরুষকে ধরাশায়ী করে ফেলতে পারে। জেসিকা বলল, ঠিক ধরেছেন, মেয়েদের সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় কিনা, কিন্তু সেটা তো হবে না বলে মনে হচ্ছে। ক্রিস কাকে ব্ল্যাকমেল করেছিল সেটা বার করতে পারলেই হলো। যাকে ব্ল্যাকমেল করেছিল সেই লিওকে খুন করেছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ ক্রিস মনে হয় কিছু একটা দেখেছিল যার থেকে সে খুনি কে সেটা বুঝে ফেলে। লোভ মাথা চাড়া দিয়ে ওঠে, আর তাই সে ব্ল্যাকমেল করতে শুরু করে তাকে। খুনি অত্যন্ত বেপরোয়া, সে মনে করেছে একটা খুন যখন সে করেই ফেলেছে তখন সে ব্ল্যাকমেলারকে প্রশ্রয় দেবে না। বলতে বাধ্য হচ্ছি যে ক্রিস খুনিকে ব্ল্যাকমেল করার সিদ্ধান্ত নিয়ে নিজেই নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল। আবার পুলিশকে ফোন করতে হবে। যাই, লুকাস আর অ্যান্ডিকে বলি। আমাদের ভাগ্যটাই খারাপ, সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে কেবল। ভিকি বলল, কিছুই বলা যায় না, পাবলিকের সেন্টিমেন্ট বোঝা দায়। হয়তো দেখবেন এখানে দুটো খুন হলো বলে লোকের এখানে আসার উৎসাহটা দ্বিগুণ হয়ে গেল। না, সেটা খুব একটা সম্ভব বলে মনেই হচ্ছে না। খুনের জায়গায় লোকে থাকতে চায় না, প্রাণের ভয় সবচেয়ে বড় ভয়। তাছাড়া এবার আমাদের শত্রুরা যদি ভূতটুতের গুজব রটিয়ে দেয় তাহলে তো আর কথাই নেই। আমি রান্নাঘরে চললাম, লাঞ্চে দেখা হবে। জেসিকা হন হন করে চলে যেতে আমরা সবাইও যে যার ঘরে চলে গেলাম। না, সেটা বলা ভুল হবে, আমি গেলাম হ্যারির ঘরে। আমার এবার বেশ ভয় লাগছিল। কোনো একটা সাইকোপ্যাথের সঙ্গে আমরা এক বাড়িতে বন্দি। সে একটার পর একটা খুন করে চলেছে। এরপরে যে কার ভাগ্যে কী আছে কে জানে।
হ্যারি বলল, সম্ভাব্য মোটিভ আর অ্যালিবাই ইত্যাদির একটা তালিকা বানাতে হবে। আমি ল্যাপটপ নিয়ে বসলাম আর হ্যারি বলে চলল। আমিও অবশ্য কিছু বলার থাকলে বলছিলাম। অ্যান্ডি সিমস আর লিওর সঙ্গে কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। জেমসকে ডেকেছিলেন আর সে লিওকে নিয়ে আসে। রিসর্টের নাম খারাপ হবে এমন কিছু করতে চাইবেন না আশা করা যাচ্ছে, তাই মোটিভ নেই। খুন না করে থাকলে তো ক্রিসের ব্ল্যাকমেলের পাত্র হবেন না। জেসিকা আর লুকাস, এদের লিওর সঙ্গে কোনো সম্পর্ক পাওয়াই যাচ্ছে না। জেমসকে ডেকেছিলেন আর সে লিওকে নিয়ে আসে। রিসর্টের নাম খারাপ হবে এমন কিছু করতে চাইবেন না আশা করা যাচ্ছে, তাই আবারও মোটিভ নেই। খুন না করে থাকলে তো ক্রিসের ব্ল্যাকমেলের পাত্র হবেন না। জেমসের মোটিভ থাকতে পারে, কোনো কারণে হয়তো দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল এবং লিওর ওপরে রাগ, যদিও তিনি সেরকম কিছু বলেননি। আর নাচানাচি থেকে সেই রকম কিছু মনেও হয়নি। আমি বললাম, কি সব আজে বাজে কথা! কারোর সঙ্গে ঝগড়া হলে ব্রেকআপ করবে, তাকে খুন করতে যাবে কেন? আর ওই যে দুঃখে ভেঙে পড়েছে, সেটা কেন করবে? আহা, সেটা তো অভিনয়ও হতে পারে। আমি চোখ উল্টালাম। হ্যারি বলে চলল, জেমস যদি খুন হয় তাহলে ক্রিস তাকে ব্ল্যাকমেল করেছিল এবং তারপর সে ক্রিসকে মারে। আমি আবার বাধা দিলাম। জেমসই তো বলল যে ক্রিস লিও সম্পর্কে জিজ্ঞাসা করছিল। সে যদি খুনি হয় তাহলে তো সেই ব্যাপারটা সে বেমালুম চেপেই যেত। হ্যারি বিরক্ত হয়ে বলল, বড্ড বেশি ব্যাগড়া দিচ্ছিস। প্রফেসর নাথ ও লিওর সঙ্গে কোনো সম্পর্ক? তবে অন্ধকার ওয়েস্ট উইংয়ে গিয়ে ক্রিসকে মারা ওর পক্ষে একটু কঠিন। আর্থারাইটিস আছে মনে হয় ওর হাঁটা চলা দেখলেই। তাহলে মায়ানাথ আর লিওর সঙ্গে কি কোনো সম্পর্ক? তবে অন্ধকার ওয়েস্ট উইংয়ে গিয়ে ক্রিসকে মারা ওর পক্ষে একটু কঠিনই। তাহলে ডক্টর শ আর লিওর সঙ্গে কোনো সম্পর্ক? তবে অন্ধকার ওয়েস্ট উইংয়ে গিয়ে ক্রিসকে মারা ওর পক্ষেও একটু কঠিনই। বিষের কথাটা উনি বলেছেন। খুনি হলে সেটা চেপে গিয়ে হার্ট অ্যাটাক বললেই তো সুবিধা হতো। তাহলে ভিকি সিং আর লিওর সঙ্গে কোনো সম্পর্ক, নাকি ডায়না আর লিওর সঙ্গে কোনো সম্পর্ক, না স্যান্ডি গোমস আর লিওর কোনো সম্পর্ক? আমি এবার টাইপ করা থামিয়ে দিয়ে বললাম, এ তো শুধু প্রশ্নই হয়ে চলেছে, উত্তরটা কোথায়? প্রশ্নের উত্তর খোঁজাই এখন আমাদের কাজ। কখন রাস্তা পরিষ্কার হবে, কখন পুলিশ আসবে, এইসব কে জানে। একটু থেমে বলল, আচ্ছা, কাল রাতে যখন পায়ের শব্দ শুনেছিলি, আর 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 কিছু মনে পড়ছে? আমি মাথা নেড়ে বললাম, ঘুমের মধ্যে পায়ের শব্দ শুনেছি সেটাই অনেক। হয়তো ক্রিসই যাচ্ছিল, জানি না। তবে আমার খুব ভয় করছে এবার। এই বিশাল বাড়িতে আমরা একটা খুনির সঙ্গে বন্দি। বাইরে যাওয়ারও কোনো উপায় নেই। কি যে হবে। চল, এবার আমাদের সবার সঙ্গে কথা বলতে হবে। শার্লক হোমস হওয়ার পালা। লাঞ্চের পর একে একে সবাইকে ধরব। আমার মোটেই ইচ্ছে হচ্ছিল না সবার সাথে কথা বলতে। এদের মধ্যে কে খুনি কে জানে। হঠাৎ কি মনে হতেই আমি বাইরের সরু জায়গাটা গিয়ে একবার দেখার চেষ্টা করলাম, যদি খুনি কোনো ক্লু ফেলে যায়। কিন্তু না, এ একেবারে পারফেক্ট মার্ডার, কোনো ক্লু নেই। দুঃখী মনে আবার নিজের ঘরে ফিরে এলাম। দরজায় টোকা পড়তেই ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলে দেখি হ্যারি। বলল, পুলিশের দুজন স্নো মোবাইল করে চলে এসেছে। এবার রেস শুরু। ওরা আগে না আমরা আগে? আমি কপট আশ্চর্যের ভান করে বললাম, ওমা, রেস হচ্ছে নাকি ওদের সঙ্গে? তাহলে তো ওরা হেরে যাবে। পুলিশ সবসময় লাস্টেই পৌঁছয়। মোটেই না, সেটা শুধু আগেকার হিন্দি সিনেমাতে হতো। এখন ওরা প্রচণ্ড স্মার্ট। পুলিশেরা এসে পড়ার পর ব্যাপারটা
সাংঘাতিক গম্ভীর পর্যায়ে চলে গেল। এইদিকে যাওয়া যাবে না, ওটাতে হাত দেওয়া যাবে না, ইত্যাদি আরও কত কি। একটা ঘরকে ইন্টারভিউ রুম বানিয়ে সেখানে তারা একের পর একজনকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল। আমাকে আর হ্যারিকে মনে হয় সবার শেষে ডাকবে। হ্যারি তো দরজা বন্ধ করে ঘুম দিল। আমার কিছুই করার ছিল না, তাই জেসিকা যখন আমাকে বলল যে কিছুক্ষণের জন্য রিসেপশনের ডেস্কে বসতে হবে, তখন আমি রাজি হয়ে গেলাম। জেসিকা বলল, কেউ আসবে না এখন এইরকম অবস্থায়, কেউ আসবে না, শুধু ফোনটা ধরলেই হবে। আমি বললাম ঠিক আছে। রিসেপশনের চেয়ারটায় গিয়ে বসলাম। অদ্ভুত লাগছিল, তবে কিছু না করে শুধু শুধু বসে থাকাটাও খুব বোরিং। ফোনেতেও মন বসছিল না, কেমন একটা আনচান লাগছিল আমার। আমি ড্রয়ারগুলো খুলে খুলে দেখতে লাগলাম। বলা তো যায় না, ক্রিসের ফোনটা যদি খুঁজে পাই তাহলেও একটা ক্লু পাওয়া যাবে। ওর ফোনটা নাকি পাওয়া যায়নি, পুলিশের লোকজন বলছিল। বেশিরভাগ ড্রয়ারই খালি। একটা ড্রয়ারে দেখলাম দুটো বই, হাইকিং ফর ডামিস আর ইনফরমেশন টেকনোলজি ফর ডামিস। ক্রিসই এখানে বেশি বসতো মনে হলো, তাই এগুলো ওর বই হতে পারে। সেটা ভেবে বই দুটোকে বের করে উল্টে পাল্টে দেখলাম। হাইকিং ফর ডামিসের ভিতর থেকে আমি এক টুকরো কাগজ পেলাম। তাতে হাতের লেখায় কী সব যেন লেখা আছে, সেটাই পড়তে শুরু করলাম। SG ছদ্মনাম, DM X, SN জুয়ার নেশা, নেটওয়ার্ক থেকে ধার, অর্থ চুরি, শো ক্যান্সেল, MN কোয়েশ্চেন মার্ক, JV আগে একটা কম্পিউটার কোম্পানিতে কাজ করত, তারপর সেখান থেকে পালিয়ে রাতারাতি নিজের কোম্পানি খুলে বসে। আগের কোম্পানির বেশ কিছু ক্লায়েন্টও ভাঙিয়ে নেয়। LL অনাথ, শিল্পী, বাজারে দেনা। CS এক রুগী, আত্মহত্যা করে এবং ডক্টরের নামে দোষ দিয়ে সুইসাইড নোট লিখে যায়। সেই নিয়ে প্রচুর গণ্ডগোল। তার পরিবার সু করে। VS আর্কিটেক্ট, যে মলের ডিজাইন থেকে নাম করেছে সেটা অন্য একজন তার প্ল্যান বলে দাবি করে। কেসের কোনো নিষ্পত্তি হয়নি। JT কোয়েশ্চেন মার্ক, LT মদ্যপ ছিল, এখন আর ছোঁয়ে না বলে, তবে এখনও অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের মিটিংয়ে যায়। AS প্রচুর অর্থ রোজগার করেছিলেন, কিন্তু দুটো ডিভোর্সে সর্বশান্ত হয়েছেন। দ্বিতীয় স্ত্রী হোটেলের অর্ধেক চেয়েছিল শোনা যায়, সেই জন্য উনি হোটেলটাকে বিক্রি করে দেয়। হ্যারি বোস ক্যাসানোভা টাইপের লোক। তারপর আমার নামের অক্ষর আর প্রশ্নচিহ্ন, তার মানে আমার সম্পর্কে কিছু কেচ্ছা সে বার করতে পারেনি। চিরকুটের লেখা পড়ে আমার মাথা ঘুরে গেল। এ তো একেবারে বিস্ফোরক কাগজের টুকরো। ক্রিস বসে বসে সবার নামে কেচ্ছা সংগ্রহ করত। ক্রিসের খুন হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু লিওকে কেন মারা হলো? আমার মাথা ভো ভো করছিল। আমি কাগজটাকে আবার বইয়ের ভেতর ঢুকিয়ে রেখে দিলাম। তার আগে অবশ্য একটা ছবি তুলে হ্যারিকে পাঠিয়ে দিলাম টেক্সট করে। কোনো উত্তর এলো না, মানে সে এখনো ঘুমোচ্ছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে ডেস্কে রাখা ফোনটা বেজে উঠল। আমি ফোনটা তুলে বললাম, হ্যালো, ব্লু মাউন্টেন রিসর্ট, কি সাহায্য করতে পারি? ওপাশের মহিলা বললেন, এটা ব্লু মাউন্টেন রিসর্ট বুঝি? এই নাম্বার থেকে একটা ফোন এসেছিল, তাই আমি কল ব্যাক করেছি। আমি বললাম, ও তাহলে হয়তো ক্রিস কল করেছিল। আপনি কোথা থেকে বলছেন? আমি কেয়ারভিউ অনাথ আশ্রম থেকে বলছি। উনি কেন ফোন করেছিলেন বলতে পারবেন? আমার ব্রেন তখন আলোর গতিতে চলছিল। আমি বললাম, আচ্ছা, আপনি লিও লুইগিকে চিনতেন? হ্যাঁ হ্যাঁ, লিও তো আমাদের সুপারস্টার। ও এখান থেকে বেরিয়ে গিয়েও আমাদের ভোলেনি, মাঝে মাঝেই আসে, ছোটদের ছবি আঁকতে উৎসাহ দেয়। ও,
তার মানে উনি এখনও জানেন না যে লিও খুন হয়েছে। আমি আর কিছু বললাম না। পুলিশের নিষেধটার কথা আমার মনে পড়ে গেল। আমি শুধু বললাম, ও। যিনি ফোন করেছিলেন তিনি মেসেজ রেখেছেন কিছু, যে কি ব্যাপার তিনি জানতে চান, সেটা কি আপনি জানেন? সরি, আমি জানি না। ঠিক আছে, তাহলে আমি পরে ফোন করব। পিং করে আমার ফোনে একটা মেসেজ ঢুকলো। হ্যারি আমার পাঠানো চিরকুটের ছবি দেখে আশ্চর্যের ইমোজি পাঠিয়েছে। ক্রমে লাঞ্চের সময় হয়ে গেল। সাধারণ খাবার, কয়েক ধরনের স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, স্যুপ আর স্যালাড। এর চেয়ে বেশি কিছু আশা করাটাও অন্যায়। সবাই গম্ভীর মুখে খাচ্ছিল। জেমসও এসেছে। ঘরে বসে বোধহয় হাঁপিয়ে উঠেছে। জেমস হয়তো জানতে পারে যে ক্রিস কিয়ারভিউ অনাথ আশ্রমে কেন ফোন করেছিল। তাকে খেয়ে বেরিয়ে যেতে দেখে আমি তার গিয়ে পিছু নিলাম। আমি হ্যালো বলে ডাকতেই সে পিছনে তাকালো। আমি বললাম, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। লিও যে অনাথ আশ্রমে থাকতো সেটা নিয়ে কখনো কিছু বলেছিল? কই না তো, তবে এটা জানি যে ও মাঝে মাঝে ওখানে যেত। আমাকে নিয়ে যায়নি কখনো অবশ্য। ওখানকার বাচ্চাদের আঁকতে উৎসাহ দিত, খাবার কিনে দিয়ে আসতো। প্রথম পেন্টিংটা বিক্রি হবার পর তার থেকে কিছুটা অর্থ সে ওখানে দিয়েছিল। তার বেশি তো আমি কিছুই জানি না। আমি বুঝতে পারিনি যে হ্যারি কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। সে বলল, আপনি নিজে কোম্পানি খুললেন কেন? অন্যের হয়ে কাজ করতে আর ভালো লাগছিল না বলে। ওরা আমাকে খুব বেশি খাটাচ্ছিল, আর সেই তুলনায় মাইনেও ছিল খুব কম। আর আপনি সঙ্গে করে কিছু ক্লায়েন্ট নিয়ে চলে যান, তাই তো? যারা আমার সঙ্গে আমার কোম্পানিতে এসেছিল তারা সবাই আমার কাজ পছন্দ করত। আগের কোম্পানিতে আর কেউ আমার মতন কাজের লোক তো ছিল না। ওরা আমার কাজে খুশি হয়েই আমার সঙ্গে এসেছিল, এবং এখনও আমার কাজে খুশি হয়েই ওরা আছে। ঠিক আছে, পুলিশও আপনাকে এই একই কথাই জিজ্ঞাসা করবে, তাই তৈরি করে দিলাম আপনাকে। জেমস চলে যেতে হ্যারি বলল, কাল বেরোতেই হবে এখান থেকে, আর থাকা যাবে না। কি করব জানি না। আমি হেসে বললাম, একটাই উপায় আছে, আজ রাতের মধ্যে রহস্যের সমাধান। হ্যারি চোখ উল্টালো। আমি ওকে অনাথ আশ্রম থেকে আসা ফোনের কথা বললাম। সেটা শুনে ও বলল, ক্রিসই যে ওদের ফোন করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ রাতে তাহলে একটা জমায়েত করে ফেলি না হয়। দেখি পুলিশের সঙ্গে কথা বলে ওদের কি পরিকল্পনা রয়েছে। আমি আশ্চর্য হয়ে বললাম, রহস্যের সমাধান হয়ে গেছে? না, তবে একটু চাপ দিলেই অনেকেই ভেঙে পড়ে, তাই। তবে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমি মুখ ভ্যাচকালাম। হ্যারি চট করে পুলিশের সঙ্গে কথা বলতে চলে গেল। তারপর শুনলাম সে খাবার ঘরে সবাইকে বলছে, গতকাল রাতে ব্যাংকুয়েট ছিল, আর আজ রাতে কে খুন করেছে সেটা ধরা হবে। সন্ধ্যে 7টায় সবার এই ঘরে আসা চাই। সেটা শুনে সবার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমরা দুজন মিলে হ্যারির ঘরে গেলাম সব কিছু নিয়ে আলোচনা করতে। ঘণ্টা খানেক ধরে তর্ক বিতর্ক করার পরেও যখন আমরা সমাধানের ধারে কাছেও আসতে পারলাম না, তখন আমি হ্যারিকে বললাম, এবার আমি ঘরে যাচ্ছি, প্রচণ্ড মাথা ধরেছে আমার। ওষুধ খেয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলে আরাম পাবো। বলে আমি নিজের ঘরে চলে গেলাম। ওষুধ খেয়ে চোখ বন্ধ করে আমি শুয়েছিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না। ঘুম ভাঙতে একটা déjà vu অনুভব করলাম। গতকাল তো একই ঘটনা ঘটেছিল। আজকে অবশ্য অত দেরি হয়নি, কারণ আজকে হ্যারি সবাইকে 7টার সময় আসতে বলেছে। চোখে মুখে জল দিয়ে হ্যারির দরজায় টোকা দিলাম। কোনো উত্তর পেলাম না। হ্যারি তার মানে খাবার ঘরে চলে গেছেই হয়তো আগে ভাগে। সেই ভেবে আমি নিচে গেলাম খাবার ঘরে। ওমা, হ্যারিকে সেখানেও দেখলাম না।
শুধু ডক্টর শ আর মিস্টার নাথকে দেখলাম। এবার আমার ভয় লাগলো। হ্যারি কোথায়? আমি রান্নাঘরে গেলাম, যদি ওখানে গিয়ে থাকে। সেখানে গিয়ে দেখলাম অ্যান্ডি, জেসিকা আর লুকাস ডিনার তৈরিতে ব্যস্ত। আমি অ্যান্ডিকে বললাম, হ্যারিকে খুঁজে পাচ্ছি না। ওরা তিনজনই ও মাই গড বলে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, পুলিশরা কোথায়? অ্যান্ডি বলল, ওরা দুজন ফিরে গেছে। গতকাল রাত থেকে ডিউটি করছে নাকি, শরীর চলছে না। অন্য দুজন আসবে শীঘ্রই। ওরা এলে আমরা সার্চ পার্টি বার করব। আমি বললাম, ঠিক আছে। জানতাম প্রতিটা মিনিট দামি, কিন্তু ওদের যে ভয় লাগছে সেটাও আমি বুঝতে পারছিলাম। হ্যারিকে যদি মেরে ফেলে তাহলে তো আর কিছু করারই নেই। আর যদি বেঁচে থাকে তাহলে আর 1-8 ঘন্টাতে কিচ্ছু হবে না, সেটাও বলতে পারছি না। ইস, একটা কথা হ্যারিকে বলার ছিল আমার, কিন্তু সাহস করে কোনোদিন বলতে পারিনি। ওর কিছু হয়ে গেলে তো আর বলতেও পারবো না। মনটা ভীষণ খারাপ লাগছিল আমার। ঠিক 7টার সময় সবাই খাবার ঘরে হাজির হলো। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, হ্যারিকে পাওয়া যাচ্ছে না। পুলিশেরা শিফট বদলের জন্য গেছে। ওরা আসার পর যা করার করবে। ততক্ষণে আপনারা খেয়ে নিন। আপনারা খেতে খেতে আমি আপনাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আমার খাবার কোনো ইচ্ছে নেই, তাই সময়টা ব্যবহার করাই ভালো। সবাই চুপচাপ যে যার মতো খাবার নিল। আমি বলতে শুরু করলাম। নিজেকে বেশ ফেলুদা মনে হচ্ছিল। আজ সকালে আমি ক্রিসের লেখা একটা কাগজ পাই। তাতে সে আপনাদের সবার সম্পর্কে খারাপ খারাপ কিছু কথা লিখে রেখেছিল। ওর উদ্দেশ্য নিশ্চয়ই ব্ল্যাকমেল ছিল। সে কাকে বা কাদের ব্ল্যাকমেল করেছিল আমি জানি না, কিন্তু আপনাদের মধ্যেই যে কেউ একজন তাকে খুন করেছে সেটা আমার মনে হচ্ছে এখন। কাগজটা আমি পুলিশের হাতে তুলে দেব আজ রাতেই। তার আগে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই আপনাদের। আচ্ছা স্যান্ডি, আপনি ছদ্মনাম ব্যবহার করেন কেন? স্যান্ডি মনে হয় এই প্রশ্নের জন্য তৈরি ছিল না। আমতা করে বলল, আমার সম্পর্কে ওটা লিখেছিল বুঝি। আমার নামের ব্যাপারটা তো পুলিশও জানে, আর আমাকে কিন্তু ক্রিস ব্ল্যাকমেল করেনি। আসলে আমি চেয়েছিলাম নিজের মতো করে পরিচিতি পেতে, আমার বাবার অর্থের জন্যে যেন লোকে আমার গল্প না পড়ে বা আমাকে সুযোগ না দেয়, সেটাই ছিল আমার প্রধান উদ্দেশ্য। সবাই মাথা নাড়ল। সত্যি কিনা জানি না, তবে মেনে নিতে হবে। লুকাস, আপনার মদের নেশার কথাও কিন্তু লেখা ছিল। আপনাকে কি... লুকাস কিছু বলার আগেই অ্যান্ডি সিমস বললেন, আমি ক্রিসকে মায়না দিতাম, বেশ মোটা মায়না। আমার মনে হয় না ও নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো ছেলে ছিল। তাই আমাকে, লুকাসকে আর জেসিকাকে ও কিছু করবে না আমি ভালো মতোই জানি। আমাকে ওই কথায় সহমত হতে হলো। ডক্টর শ, আপনার বিরুদ্ধে... ডক্টর সিলিয়াস শ আমাকে শেষ করতে না দিয়েই বললেন, জানি, ওই রুডির সুইসাইড নোটের ব্যাপারে তো। ওটা নতুন কিছু নয়, সে মানসিকভাবে অসুস্থ ছিল। আমার কাছে যখন এসছিল তখন বড্ড দেরি হয়ে গেছে। আমার আর কিছুই করার ছিল না। ও সাংঘাতিকভাবে ডিপ্রেসড ছিল। যে কোনো দিন এটা করতে পারে বলে আমি ওর পরিবারের লোকজনকে বলেছিলাম ওর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে। আমার কাছে অনেক ধরনের ওষুধ চাইতো, আমি প্রেসক্রাইব করতে রাজি হইনি। ওর বাড়ির লোকজন অসতর্ক ছিলেন এবং ঘটনাটা ঘটে যাওয়ার পর দোষ দেওয়ার জন্য কাউকে খুঁজছিল। পুলিশ এবং কোর্ট থেকে কেস ডিসমিস করা হয়েছে। ক্রিস আমাকে কিছু বলার সাহস করতো না। আমাকে কিছু বললে আমি অ্যান্ডিকে বলে দিতাম। অ্যান্ডিকে আমি অনেক দিন থেকে চিনি। অ্যান্ডি সিমস মাথা নাড়ালেন। প্রফেসর নাথ? না, আমাকে ক্রিস কিছুই বলেনি।
আমাকে ও কিছু বললে আমি নিশ্চয়ই অ্যান্ডিকে বলতাম। আমার যা বয়স তাতে ওই সব সহ্য করতাম না। জেমস হঠাৎ বলল, দুপুরে আমাকে যা জিজ্ঞেস করছিল হ্যারি আমার সম্পর্কে সেটাই ছিল, তাই তো? আমি বললাম, হ্যাঁ। আর লিওর সম্পর্কে কি লেখা ছিল? ও কেন খুন হলো? উনি অনাথ আশ্রমে ছিলেন, শুধু এইটুকুই লেখা ছিল ওনার সম্পর্কে। কয়েকজন সম্পর্কে সে কিছু জানতো না, যেমন মিসেস নাথ আর আমি। আচ্ছা মিস্টার ভিকি সিং, আপনার বিরুদ্ধে যে কেসটা চলছে সেটা নিয়ে কি ও আপনাকে কিছু বলেছিল? ভিকি সিং হাসলেন। কেস যখন চলছে তার মানে তো সব কিছু দুনিয়ার সামনেই চলে এসেছে। ব্ল্যাকমেল করার মতো তো আর কিছুই অবশিষ্ট থাকে না। ডক্টর শ মাথা নাড়িয়ে বললেন, ঠিক। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। কাউকে যদি ব্ল্যাকমেল না করে থাকে তাহলে ক্রিসকে মারল কে? অ্যান্ডি সিমস হঠাৎ বললেন, আমার মনে হয় ক্রিস ওই কাগজের লেখা থেকে কাউকে ব্ল্যাকমেল করেনি। ও লিওর খুনি কে সেটা বুঝতে পেরেছিল এবং তাকেই ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, যার ফল ভয়ঙ্কর হলো। সে একবার খুন করেছে, সে তো দ্বিতীয়বার খুন করতে পিছপা হবে না। আমার তখন ধাঁ করে একটা কথা মনে হলো। বিশাল একটা ঝুঁকি হয়ে যাবে বুঝতে পারছিলাম, তাও মনে হলো জুয়াটা খেলেই দেখি। আমি বললাম, হ্যাঁ সেটা ক্রিস কাগজে লিখেছিল। যাদের সম্পর্কে জানতো না তাদের নামের পাশে প্রশ্ন চিহ্ন দিয়ে রেখেছিল। শুধু একজনের নামের পাশে একটা এক্স দেওয়া ছিল। এক্স মানে অজানা, তাই না? কিন্তু এক্স মানে আবার চেক দ্য বক্সের এক্সও হতে পারে। মানে তাকেই বেছে নিয়েছিল সে, সেই একজন যার কানের দুল ক্রিসের ঘর থেকে পাওয়া গিয়েছে আর যার গলার স্বর আমি একটু আগেই হ্যারির ঘর থেকে শুনতে পেয়েছি। যায় না? আপনি বলবেন আপনি হ্যারিকে কোথায় নিয়ে গেছেন? বলে আমি দুলটা সবার সামনে তুলে ধরলাম। ডায়নার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারছিল না। দরজা থেকে একটা বাজখাই গলা বলে উঠল, বেশ ডায়না, আমরাও কিন্তু সেটাই জানতে চাই। আপনি হ্যারিকে কোথায় নিয়ে গেছেন? পুলিশের লোকজন এসে গেছে। যাক বাবা। বাজখাই গলার মালিক এগিয়ে এসে নিজের পরিচয় দিলেন অফিসার বেনেট বলে। ডায়না কেমন যেন নেতিয়ে পড়ল, বলল, টাওয়ার রুম। পুলিশের লোকজন ছুটল আর পিছনে আমি। টাওয়ার রুমটা প্রচণ্ড ঠান্ডা। সেখানে হ্যারিকে অজ্ঞান পড়ে থাকতে দেখে আমার বুকটা কেঁপে উঠল। পুলিশরা অবশ্য পালস দেখে বলল, হ্যাঁ বেঁচে আছে। আমি সেটা শুনে আনন্দে কেঁদে ফেললাম। কিছুটা ধাতস্থ হয়ে 3টে কম্বল মুড়ি দিয়ে ব্র্যান্ডি খেতে খেতে হ্যারি বলল, ডায়নার কথা তোর মনে হলো কি করে? আমি তো ওকে একেবারেই সন্দেহ করিনি। ওর মাথায় ঢাউস পট্টি। ডায়না বন্দুকের বাট দিয়ে ওকে আঘাত করেছিল। আমি ঠোঁট উল্টে বললাম, হ্যাঁ, সুন্দরী মেয়েকে সন্দেহ করবি কেন বল? হ্যারি বলল, বল না। আমি বললাম, একটাই তো এক্স, কারণ বাকিদের নামের সামনে প্রশ্ন চিহ্ন ছিল। তাহলে ওর নামে এক্স কেন? আমার তোলা একটা ভিডিওতে লিও ডায়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, মনে পড়ছে তোর? তারপর জেমসের কাছে শোনা একটা কথাও আমার মনে পড়ে গেল। লিও তাকে ডায়না সম্পর্কে বলেছিল, আগে আঁকার সুযোগ যখন হারিয়েছি তখন আর চান্স পাবো কিনা জানি না, এখন মনে হয় আর টাইম দেবে না, ওর সময়ের দাম এখন অনেক হয়ে গেছে, তাই তো? তার মানে ও ডায়নাকে আগে থেকেই চিনত, কিন্তু কবে থেকে? তাই অন্ধকারে একটা ঢিল ছুড়লাম। দুলটা তো লবিতে পেয়েছিলাম, আর তোর ঘর থেকে কোনো আওয়াজ আমি কি করে পাবো? আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। একটু পরে অফিসার বেনেট এসে বললেন, ডায়না কনফেস করেছে। আসলে ওর নাম ডায়না নয়, তাই আমরা ওই নাম দিয়ে রেকর্ডে খুঁজতে গিয়ে কিছুই পাইনি।
ওর আসল নাম হলো লিজা পাইন। লিওর সঙ্গে কেয়ার ভিউ অনাথ আশ্রমের ছিল সে। 14 বছর বয়সে কাঁচি দিয়ে আরেকটা মেয়েকে খুন করে লিসা। সেই মেয়েটারও অবশ্য দোষ ছিল, সে ছিল ভয়ানক বুলি। লিসাকে প্রতিদিন বুলি করত। শেষে একদিন লিসা ফেটে পড়ে। বয়স কম বলে জেল হয়নি, কিন্তু পুলিশ রেকর্ডে আছে এই ঘটনাটা। পরে নাম বদলে ডায়না হয় সে। লিওকে দেখেই তার মনে জন্মায় ভয় যে সে যদি স্যান্ডিকে কিছু বলে দেয়। স্যান্ডি বিশাল বড় লোকের ছেলে, সব মেয়েরা তাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। ডায়না খুন করেছে জানলেই তো স্যান্ডি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে। তাই লিওকে বিষ দিয়ে সে মেরে ফেলে। ক্রিস কোনোভাবে দেখে ফেলেছিল এবং সেই জন্য সে অনাথ আশ্রমে ফোনও করেছিল। সে সকাল পর্যন্ত অপেক্ষাও করেনি। ওই রাতেই ডায়নার কাছে প্রচুর অর্থ দাবি করে বসে, আর সেটাই হলো তার কাল। ডায়না তাকে ভুলিয়ে ওয়েস্ট উইংয়ে নিয়ে গিয়ে সেখানেই তাকে শেষ করে। লোভের কি ভয়ানক শাস্তি! আপনি 7টার সময় সবাইকে জমায়েত হতে বলাতে ওর মনে সন্দেহ হয় যে আপনি সব জেনে ফেলেছেন। আপনাকে যে প্রাণে মেরে ফেলেনি সেটাই আপনার ভাগ্য। তবেও ভেবেছিল ওই ঠান্ডায় আপনার মৃত্যু হবে। হ্যারি বলল, আমার ঘরে যখন এসেছিল তখনও আমি বুঝিনি কে ওটা। আপাতমস্তক কালো পোশাক আর আর মুখে মুখোশ। বন্দুক দিয়ে ভয় দেখিয়ে আমাকে টাওয়ার রুমে নিয়ে গিয়ে মাথায় বাড়ি মেরে চলে গেল। আমি সত্যি ভেবেছিলাম আমি মরে যাব। ভগবান আমাকে তোর হাতের বিরিয়ানি খাওয়ানোর জন্যই বাঁচিয়ে দিলেন। অফিসার বেনেট বললেন, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, আপনারা কাল সকালেই বেরিয়ে যেতে পারেন। অন্য সবাইকে বলে দিয়েছি ডায়নাকে আমরা নিয়ে যাচ্ছি। আপাতত ডক্টর সয়ের সঙ্গে কথা বলেছেন। ডায়না নাকি মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। ফিরে এসে হ্যারির খবর আর ওর ব্লু মাউন্টেন রিসর্ট নিয়ে ওর ফিচার একেবারে ফাটাফাটি হয়েছিল। শোনা যাচ্ছে কি সব পুরস্কার পাবে। ব্লু মাউন্টেন রিসর্ট প্রচুর পাবলিসিটি পেয়েছে বলে ভালোই নাকি ভিড় হচ্ছে সেখানে। অ্যান্ডি সিমস তাই খুব খুশি। তিনি নাকি নিজের থেকে 20 বছরের ছোট একজনকে তৃতীয় স্ত্রী করার পরিকল্পনা করেছেন। জেমস আর লুকাস এখন নাকি একসঙ্গে থাকছে জানা গেছে। ও আর জেসিকা আর ভিকি নাকি এখন ডেট করছে। লিসা পাইন ওরফে ডায়না মানসিকভাবে অসুস্থ ছিল বলে সে ছাড়া পেয়ে গেছে। অসম্ভব নির্যাতিত হয়ে ছোটবেলায় সে খুব কষ্ট পেয়েছিল, তাই মানসিক অসুস্থতা জন্ম নেয়। চিকিৎসা চলছে এখনো। তবে বৃথাই সে এত কিছু করলো। সব কিছু জানার পরেও স্যান্ডি তার সঙ্গেই রয়েছে, তাকে ছাড়েনি। হ্যারিকে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছে ডায়না। তাতে সে লিখেছে যে, জানেন, আমি খুব লাকি। স্যান্ডি সত্যি খুব ভালো মানুষ। সে বলে, আমার শরীর খারাপ হলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? ভালোবাসার মানুষ যখন অসুস্থ তখন তো তার আরও বেশি দরকার পড়বে আমাকে। ও হ্যাঁ, ওখান থেকে ফেরার পরেই হ্যারি আমাকে প্রপোজ করেছে। ওকে জ্বালাবো বলে কিছুদিন ঝুলিয়ে রেখেছি, তবে শেষমেশ হ্যাঁ করে দেব মনে হয়। শুনছিলেন লেখিকা অনন্যা দাস রচিত রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার গল্প বিভীষিকার 2 দিন। অনন্যা দাস এই সময়কার জনপ্রিয় লেখিকাদের মধ্যে একজন। জন্ম জয়পুরে, পড়াশোনা রসায়ন, সাংবাদিকতা ও অধ্যাপনা নিয়ে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হার্সিতে বসবাস করেন এবং সেখানেই কর্মরত।
শিশু কিশোর এবং বড়দের জন্য লেখা গল্প ও উপন্যাস কলকাতার প্রায় সব নামকরা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।